আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঠাকুরগাঁও সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলতাফ হোসেন, প্রভাষক দর্শন, ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম নিয়ে কথা বলছি। আমরা এর আগে 4টি ক্লাস নিয়েছি, যেগুলোতে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণী যুক্তিবিদ্যা প্রথম পত্রের অধ্যায় 3 নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ যুক্তির উপাদান নিয়ে কথা বলেছি। আজকে আমরা 3 অধ্যায়ের পঞ্চম ক্লাসে যাব। আমরা জানি যে এর আগে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, শব্দ কি, শব্দের শ্রেণীবিভাগ, শব্দ ও পদের পার্থক্য ইত্যাদি নিয়ে কথা বলেছি। আজকে আমরা যে নতুন বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যুক্তিবাক্য, অর্থাৎ যুক্তিবাক্য একটা যুক্তির উপাদান। যেহেতু আমরা যুক্তির উপাদান এই চ্যাপ্টারে কথা বলছি, সুতরাং যুক্তিবাক্য আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমরা যুক্তিবাক্যের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব যে যুক্তিবাক্য বলতে আসলে আমরা কি বুঝি। তো যুক্তিবাক্যকে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমাদের বেশ কয়েকটা দৃষ্টিকোণ থেকে এর সংজ্ঞা দেওয়া যায়। যুক্তিবিদরা যুক্তিবিদ্যায় এইভাবে যুক্তিবাক্যের অনেকগুলো সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ বিভিন্ন দিক থেকে যুক্তিবাক্যকে সংজ্ঞায়িত করা যায়। প্রথমত আমরা যদি দেখি যে আমরা পদের দিক থেকে যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের মধ্যকার সম্পর্কের নাম। অর্থাৎ আমরা দুটো পদকে যদি সম্পর্কিত করি, তাহলে এই সম্পর্কের নামই হচ্ছে যুক্তিবাক্য। যেমন আমরা এখানে দেখিয়েছি রহিম একটি পদ, সৎ আরেকটি পদ। এই দুইটি পদের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখিয়েছি যে রহিম হয় সৎ কিংবা রহিম নয় সৎ, অর্থাৎ রহিম পদ এবং সৎ পদের মাঝে আমরা একটা সম্পর্ক তৈরি করে দিয়েছি। সুতরাং এই সম্পর্কের নামটাই হচ্ছে যুক্তিবাক্য। সুতরাং দুইটা পদের মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা বলছি যুক্তিবাক্য। এটা গেল পদের দিক থেকে। এরপরে আমরা যদি দেখি যে সত্য মিথ্যার দিক থেকে, এদিক থেকে আবার যুক্তিবাক্যের যে সংজ্ঞা সেটা হচ্ছে যেই বাক্য সত্য বা মিথ্যা হতে পারে তাকেই যুক্তিবাক্য বলে। অর্থাৎ যেই যুক্তিবাক্যগুলো কিংবা যেই বাক্যগুলো সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, ওই ধরনের বাক্যগুলোকেই আমরা শুধু যুক্তিবাক্য বলবো। এখন সব বাক্যই কিন্তু সত্য মিথ্যা হয় না। যদি আমি বলি যে একটা প্রশ্নবোধক বাক্য যদি বলি যে তুমি কি ভাত খেয়েছো, এই প্রশ্নবোধক বাক্যটা কিন্তু সত্য বা মিথ্যা এরকম কোনো হওয়ার সুযোগ নেই। কিন্তু যদি আমি বলি রহিম হয় মানুষ, রহিম নয় মানুষ, অথবা রহিম হয় অমর, অথবা মানুষ হয় অমর, অর্থাৎ রহিম হয় মানুষ, এটা কিন্তু সত্য। আবার এখানে লিখেছি যে মানুষ হয় অমর, অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করে না, এটা কিন্তু মিথ্যা বাক্য। সুতরাং যেই বাক্যগুলো সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, এই ধরনের বাক্যগুলোকে আমরা বলি যুক্তিবাক্য। অর্থাৎ সত্য মিথ্যার দিক থেকে যে বাক্যগুলো সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, সেই বাক্যগুলোকে আমরা যুক্তিবাক্য বলবো। তৃতীয়ত, আমরা যদি যুক্তির দিক থেকে দেখি, অর্থাৎ একটা যুক্তি যেই উপাদানগুলো নিয়ে গঠিত হয়, এই উপাদানগুলোর একটা উপাদান হচ্ছে যুক্তিবাক্য। অর্থাৎ সেদিক থেকে আমরা যদি বলি যে যুক্তিবাক্য হচ্ছে একটি যুক্তির অবিচ্ছেদ্য অংশ। যেই উপাদানগুলো নিয়ে একটি যুক্তি গঠিত হয়, সেই উপাদানগুলোর মধ্যে একটা অবিচ্ছেদ্য অংশ বা একটা অবিচ্ছেদ্য উপাদান হলো যুক্তিবাক্য। যেমন আমরা যদি উদাহরণ দেখি যে সকল মানুষ হয় বুদ্ধিমান, শাহীন হয় মানুষ, অতএব শাহীন হয় বুদ্ধিমান, এই পুরোটা একটা আমাদের যুক্তি। এই যুক্তির একটা অংশ হচ্ছে শাহীন হয় মানুষ। এই যুক্তি বাক্যটি হচ্ছে এই পুরো যুক্তির একটা অংশ। তার মানে যুক্তির দিক থেকে আমরা যদি বিচার করি, তাহলে যুক্তি বাক্য হচ্ছে এই পুরো যুক্তির একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। কেননা যুক্তি বাক্য ছাড়া কিন্তু যুক্তি গঠিত হবে না। এরপরে আমরা যদি দেখি বাক্যের দিক থেকে, অর্থাৎ আমরা কোন বাক্যগুলোকে যুক্তিবাক্য বলবো, বাক্যের দিক থেকে, অর্থাৎ ব্যাকরণে আমরা যে বাক্যগুলো চিনি, সেই বাক্যগুলোর মধ্যে কোন বাক্যগুলোকে আমরা যুক্তিবাক্য বলবো। এখানে যেটা বলা হয়েছে যে শুধুমাত্র বিবৃতিমূলক বা বিবৃতিসূচক বাক্যগুলোই যুক্তিবাক্য হতে পারে। আমরা ব্যাকরণে বা ইংরেজি গ্রামারে যে 5 ধরনের বাক্য চিনি, অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 5 ধরনের বাক্যের মধ্যে শুধুমাত্র যেগুলো অ্যাসারেটিভ বা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, ওই বাক্যগুলোই শুধুমাত্র যুক্তিবাক্য হতে পারবে। বাকি বাক্যগুলো কিন্তু যুক্তিবাক্য হতে পারবে না। কারণ হচ্ছে বাকি বাক্যগুলো কিন্তু সত্য বা মিথ্যা হতে
পারে না। শুধুমাত্র বিবৃতিসূচক বাক্যগুলোর মাধ্যমেই কোনো কিছু স্বীকার করা হয় বা কোনো কিছু অস্বীকার করা হয়। আমরা যদি উদাহরণটা দেখি, রহিম হয় সৎ, এখানে রহিম ও সতের মাঝখানে, দুটো পদের মাঝখানে কিন্তু একটা সম্পর্ক স্বীকার করা হয়েছে, বিবৃতি দেয়া হয়েছে। আবার এখানে বলা হয়েছে মানুষ নয় অমর, এখানে অস্বীকার করা হয়েছে। এটাও এক প্রকার বিবৃতি, অর্থাৎ স্বীকৃতিমূলক বিবৃতিও হতে পারে, অস্বীকৃতিমূলক বিবৃতিও হতে পারে। সুতরাং যেই বাক্যগুলো দিয়ে শুধুমাত্র বিবৃতি প্রকাশ করা হয় সেই বাক্যগুলোই শুধুমাত্র যুক্তিবাক্য হতে পারে। এটা হচ্ছে বাক্যের দিক থেকে। পরে আমরা যদি যাই যে অবধারণের দিক থেকে আমরা কাকে যুক্তিবাক্য বলি। অবধারণের ভাষায় প্রকাশিত রূপটির নামই যুক্তিবাক্য। অর্থাৎ অবধারণ যখন ভাষায় প্রকাশিত হবে তখন এটাকে আমরা বলবো যুক্তিবাক্য। এখন আমাদের প্রশ্ন আসে যে অবধারণ কি? আমি এখানে একটা ছোট উদাহরণ দিয়েছি, উদাহরণটা দিয়েই বোঝা যাবে যে অবধারণ আসলে আমরা কাকে বলি। আমি আরেকটু বিস্তারিত আলাপ করে নেই। সেটা হচ্ছে, যখন আমরা কোনো যুক্তিবাক্য লিখি বা প্রকাশ করি, সেটা যখন আমরা আমাদের চিন্তায় রাখি, অর্থাৎ যখন আমরা সেটা মনে মনে চিন্তা করি, দুটো ধারণাকে আমরা যখন মনে মনে একত্রিত করি, প্রকাশ করি না, এই মনে মনে বা চিন্তায় একত্রিত করার যে অবস্থা, এই অবস্থাটাকেই আমরা বলি অবধারণ। অর্থাৎ অবধারণের ক্ষেত্রে কি করা হয়, আমরা চিন্তায়, আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তায় বা আমরা মনে মনে দুটো ধারণাকে একত্রিত করি কিন্তু প্রকাশ করি না। এই প্রকাশ করার আগ পর্যন্ত যে দুটো ধারণাকে আমরা মনে মনে একত্রিত করি, এই ধারণা দুটোর একত্রীকরণকে আমরা বলি অবধারণ। অর্থাৎ এটাও এক প্রকার বাক্য, কিন্তু অপ্রকাশিত বাক্য। এটাকে আমরা বলি অনেক ক্ষেত্রে মানসিক বাক্য। সুতরাং এই বাক্যগুলোকে আমরা বলি অবধারণ। এই অপ্রকাশিত অবধারণ বা মানসিক বাক্যগুলো যখন আমরা ভাষায় প্রকাশ করব, তখন এই ভাষায় প্রকাশিত রূপটিই হবে যুক্তিবাক্য। সুতরাং অবধারণের দিক থেকে অবধারণ যখন ভাষায় প্রকাশিত হবে, সেই প্রকাশিত রূপটিকে আমরা বলবো যুক্তিবাক্য। আমরা যদি উদাহরণটা দেখি, যে যখন আমরা মনে মনে বা চিন্তায় দুটো ধারণাকে একত্রিত করি, অর্থাৎ রাশেদ ও মেধাবী, এই দুটো ধারণাকে আমরা যখন মনে মনে বা চিন্তায় একত্রিত করি, প্রকাশ করি না, অপ্রকাশিত অবস্থায় থাকে, তখন এটাকে আমরা বলি অবধারণ। আবার যখন রাশেদ, মেধাবী, এই দুইটাকে আমরা যখন আমাদের চিন্তাটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি, তখন এই প্রকাশিত রূপটাকে আমরা বলি যুক্তিবাক্য। তার মানে একটি বাক্য যখন মানসিক অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলবো অবধারণ, যখন এটি প্রকাশিত হয় তখন এটাকে আমরা বলবো যুক্তিবাক্য। সুতরাং একটা প্রকাশিত রূপ, একটা অপ্রকাশিত রূপ। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আমরা পরে যদি যাই যে গঠনের দিক থেকে আমরা কাকে যুক্তিবাক্য বলবো, অর্থাৎ যুক্তিবাক্যের একটা নির্দিষ্ট গঠন রয়েছে, অর্থাৎ যেই বাক্যগুলোর এই গঠনটা রয়েছে। কোন গঠনটি? যে উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। ব্যাকরণে যাকে আমরা বলি ক্রিয়া, এখানে এটাকে বলা হচ্ছে সংযোজক। অর্থাৎ উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, এই তিনটি উপাদানের সমন্বয়ে যে বাক্যগুলো গঠিত হবে, এই বাক্যগুলোকে আমরা বলবো যুক্তিবাক্য। এখন যদি এরকম কোনো বাক্য পাই যে মানুষ বুদ্ধিমান, মাঝখানে কিন্তু কোনো হয় বা নয় নেই, কিন্তু বাক্যটি কিন্তু অর্থপূর্ণ, এটাকে কিন্তু যুক্তিবাক্য বলা যাবে না, কারণ মাঝখানে সংযোজকটা নেই। এখানে যে উদাহরণটি দেয়া আছে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্যপদ, হয় হচ্ছে সংযোজক, এবং এই হয়টা হচ্ছে সংযোজক, এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এইটা হচ্ছে বিধেয় পদ। সুতরাং এখানে তিনটি অংশ রয়েছে বাক্যটিতে, উদ্দেশ্যপদ, সংযোজক, বিধেয় পদ। সুতরাং যেই বাক্যে এই তিনটি উপাদান থাকবে, এই তিনটি অংশ যদি কোনো বাক্যে থাকে, তাহলে ওই বাক্যটাকে আমরা বলবো যুক্তিবাক্য। সুতরাং যুক্তিবাক্যের একটা নির্দিষ্ট গঠন রয়েছে। গঠনের দিক থেকে উদ্দেশ্য, সংযোজক, বিধেয় যেই বাক্যে থাকবে, এই ক্রমানুসারে যদি সাজানো থাকে, তাহলে সেই বাক্যটাকে আমরা যুক্তিবাক্য বলবো। যদি এই ক্রমানুসারে সাজানো না থাকে, অর্থাৎ যদি এরকম হয় যে প্রথমে উদ্দেশ্য আছে, মাঝখানে বিধেয় আছে, সংযোজকটি শেষে আছে, তাহলে কিন্তু ওটাকে আমরা যুক্তিবাক্য বলতে পারবো না। কারণ এই যে গঠনের ধারাটা, এই যে ক্রমানুসারে সাজানোটা, প্রথমে উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, এই ধারাটা যদি না থাকে, তাহলে সেটাকে কিন্তু যুক্তিবাক্য বলা যাবে না। তার মানে আমরা যদি যতগুলো সংজ্ঞা আমরা এতক্ষণ পড়লাম, মোটামুটি 6টা দৃষ্টিকোণ থেকে আমরা যুক্তিবাক্যের সংজ্ঞা দিয়েছি, এবং
এই সম্পর্কে যুক্তিবিদরা অনেক কথা বলেছেন, অনেক সংজ্ঞা দিয়েছেন। সবগুলো সংজ্ঞা আমরা যদি কম্বাইন্ড করি, একত্রিত করি, তাহলে আমরা একটা এমন ধারণায় পৌঁছাবো যে আমরা আসলে যুক্তিবাক্য কাকে বলবো। অর্থাৎ সবগুলো সংজ্ঞা মিলে আমরা এমন একটা সংজ্ঞা দিব যুক্তিবাক্যের যেটা সর্বজন গ্রাহ্য বা যেটা সর্বজন স্বীকৃত। সেই দিক থেকে আমরা বলতে পারি যে দুটি পদের মধ্যকার স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক সম্পর্ককে যুক্তিবাক্য বলে। অর্থাৎ দুটি পদ, কোন দুটি পদ? একটা উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এই দুটি পদের মধ্যে স্বীকৃতিমূলক সম্পর্ক হতে পারে, অস্বীকৃতিমূলক সম্পর্ক হতে পারে। এই সম্পর্কগুলোকে আমরা বলবো যুক্তিবাক্য। অর্থাৎ দুটো পদের সম্পর্ককে স্বীকারও করা হতে পারে, অস্বীকারও করা হতে পারে। সুতরাং দুটি পদের মধ্যকার স্বীকৃতিমূলক ও অস্বীকৃতিমূলক সম্পর্ককে যুক্তিবাক্য বলে। এটা আমাদের মনে রাখতে হবে। এটাই হলো যুক্তিবাক্যের প্রকৃত সংজ্ঞা। এবার আমরা যাই যুক্তিবাক্যের গঠন। আমরা একটু আগেই আলোচনা করলাম যে যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। আমরা একটু আগে দেখলাম যে উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, এই তিনটি নিয়েই মূলত যুক্তিবাক্য গঠিত হয়। উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। প্রথমটি হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ উদ্দেশ্য বলতে আমরা এখানে উদ্দেশ্য পদ বোঝাচ্ছি। একটি বাক্যে বা একটি যুক্তিবাক্যে যেই পদটা সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, অর্থাৎ যার সম্পর্কে আমরা কোনো কিছু স্বীকার বা অস্বীকার করি, সেই পদটাকে আমরা বলি উদ্দেশ্য পদ। আমরা যদি উদাহরণটা দেখি, সালাম হয় মেধাবী। অর্থাৎ এখানে মেধাবী গুণটা সালাম সম্পর্কে স্বীকার করা হয়েছে যে সালাম মেধাবী। সুতরাং এখানে সালাম সম্পর্কে যেহেতু এই পদটাকে স্বীকার করা হয়েছে, সুতরাং এই সালাম পদটা হচ্ছে উদ্দেশ্য পদ। আবার যদি আমরা বিধেয় পদের ক্ষেত্রে দেখি, উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, আমরা দেখি প্রথম উদাহরণটা থেকে যেখানে উদ্দেশ্য পদ বুঝিয়েছি সেখানে কিন্তু স্বীকার করা হয়েছে হয় সালাম হয় মেধাবী, অর্থাৎ সালাম সম্পর্কে মেধাবী গুণটা স্বীকার করা হয়েছে। আবার বিধেয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। উদ্দেশ্য পদকে আমরা পেয়েছি একই বাক্য সালাম। আচ্ছা, সালাম যদি উদ্দেশ্য পদ হয়, এখানে বলা হয়েছে সালাম নয় মেধাবী, অর্থাৎ সালাম সম্পর্কে মেধাবী গুণটাকে অস্বীকার করা হয়েছে। কার সম্পর্কে? সালাম সম্পর্কে। কি অস্বীকার করা হয়েছে? মেধাবী গুণটাকে অস্বীকার করা হয়েছে। অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, এখানে উদ্দেশ্য পদ সালাম সম্পর্কে কি অস্বীকার করা হয়েছে? মেধাবীকে। সুতরাং এই মেধাবীকে যেহেতু অস্বীকার করা হয়েছে, এখানে এরকমও হতে পারতো যে এটা স্বীকার করা হয়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে কি স্বীকার করা হচ্ছে বা কি অস্বীকার করা হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে, সেটাই হবে বিধেয় পদ। অর্থাৎ আমরা ব্যাকরণে যে উদ্দেশ্য এবং বিধেয়ের যে সংজ্ঞাটা পড়ে আসছি অনেকটা ঠিক সেই রকমই। এবার আমরা আসি সংযোজকের ক্ষেত্রে। সংযোজক হচ্ছে সেটাই যেটা উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মাঝে বা মাঝখানে একটা সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করে। অর্থাৎ যদি আমরা এই বাক্যটাকে ধরি, সালাম হয় মেধাবী, এই সালাম হচ্ছে উদ্দেশ্য পদ, মেধাবী হচ্ছে বিধেয় পদ। মাঝখানে যে হয়টা আছে এটাকে আমরা বলি যুক্তিবিদ্যার ভাষায় সংযোজক। অর্থাৎ এই দুইটা পদকে এই হয়ের মাধ্যমে আমরা সংযুক্ত করেছি। এই দুইটা পদ সংযুক্ত বা একত্রে একটি সম্বন্ধে আবদ্ধ হয়েছে হয়ের মাধ্যমে। এই জন্য হয়টাকে আমরা বলি সংযোজক, যে সংযোজন করে। অর্থাৎ এটা হচ্ছে দুইটা পদকে সংযোজনের একটা ভূমিকা পালন করে, এই জন্য হয়কে আমরা বলি সংযোজক। তার মানে একটা যুক্তিবাক্য গঠন হতে গেলে আমাদের তিনটা উপাদান লাগে। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে সংযোজক, আর একটা হচ্ছে বিধেয়। প্রথমে উদ্দেশ্য থাকতে হবে, তারপরে বিধেয় পদ, তারপরে সংযোজক, এবং শেষে থাকে বিধেয়। অর্থাৎ সালাম হয় মেধাবী কিংবা সালাম নয় মেধাবী, হয় দিলে হবে সেটা স্বীকৃতিমূলক বা স্বীকারমূলক, নয় দিয়ে করলে হবে অস্বীকারমূলক বা অস্বীকৃতিমূলক। কিন্তু হয়ও হতে পারে, নয়ও হতে পারে, এইটাকে আমরা বলবো সংযোজক, কারণ এটার মাধ্যমে আমরা সালাম এবং মেধাবীকে সংযুক্ত করতে পেরেছি, উদ্দেশ্য এবং বিধেয়কে। সুতরাং এটা হলো সংযোজক। আর সালাম এখানে উদ্দেশ্য পদ, মেধাবী হচ্ছে বিধেয় পদ। আর হয় কিংবা নয় এই স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক যে বিষয়টি রয়েছে এটাকে আমরা বলি সংযোজক। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে এই সংযোজকটা কি শুধু হয় হবে নাকি শুধু নয় হবে নাকি দুটোই হতে পারে? এটা নিয়ে যুক্তিবিদদের মাঝে একটু মতবিরোধ রয়েছে। তবে সর্বশেষ যে সিদ্ধান্তটি এসেছে সেটা এরকম যে যুক্তিবিদ্যায়
কোনো যুক্তিবাক্যের যে আমরা সংযোজকগুলো ব্যবহার করব, এই সংযোজকগুলো হয় সূচকও হতে পারে, নয় সূচকও হতে পারে। অর্থাৎ হ্যাঁ বোধক বা স্বীকৃত সূচকও হতে পারে, না বোধক বা অস্বীকৃত সূচকও হতে পারে। অর্থাৎ হয় হতে পারে, নয় হতে পারে। আবার আরেকটি বিষয় হচ্ছে যে কোনো যুক্তিবাক্যের সংযোজকগুলো কোন কালের হবে, অতীতকালের হবে, বর্তমানকালের হবে, নাকি ভবিষ্যৎকালের হবে। এখানেও কিন্তু যুক্তিবিদ মার্টিনিও, ফাউলার, যুক্তিবিদ মিল, জেভন্স এদের কিছু মতবিরোধ আছে। কেউ কেউ বলেছেন যে যুক্তিবাক্যের সংযোজকগুলো শুধুমাত্র বর্তমান কালের হবে। আবার কেউ কেউ বলেছেন যে না, যুক্তিবাক্যের সংযোজকগুলো অতীতকালেরও হতে পারে, ভবিষ্যৎকালেরও হতে পারে। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই যে রবীন্দ্রনাথ কবি ছিলেন, এটা কিন্তু অতীতকালের বাক্য। এই যে ছিলেন, অতীতকালটা কোনো যুক্তিবাক্যের আসলে সংযোজক হতে পারবে না, কেউ কেউ মনে করেন। আবার কেউ কেউ মনে করেন যে না, হতে পারবে। আচ্ছা, এখন আমরা একটা সিদ্ধান্তে আসি এরকম যে আমরা একটু আগে দেখলাম যে হয় বা নয় দুটোই সংযোজক হতে পারে। এখন এই হয় বা নয় দুটো কোন কালের হবে, আমরা সেটা বলছি যে বর্তমান কালের হবে, নাকি ভবিষ্যৎকালের হবে, নাকি যে কোনো কালের হতে পারে। সর্বশেষ যুক্তিবিদরা যে সিদ্ধান্তে এসেছেন সেটা হচ্ছে যুক্তিবাক্যে সংযোজকটি সবসময় বর্তমান কালের হবে। অর্থাৎ যদি কোনো যুক্তিবাক্যে অতীত কিংবা ভবিষ্যতের কোনো চিহ্ন দেয়া থাকে, তাহলে সেই বাক্যটিকে আমরা যখন যুক্তিবাক্যে রূপান্তর করব, তখন সেটিকে তার সংযোজকটিকে অবশ্যই বর্তমান কালের করে দিতে হবে। আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আমি যেটা বললাম, রবীন্দ্রনাথ কবি ছিলেন, এটা কিন্তু অতীতকালের বাক্য। এটা কিন্তু এখনো যুক্তিবাক্য হয়নি। আচ্ছা, এটাকে আমি যদি যুক্তিবাক্য করতে যাই, তাহলে এটাকে বর্তমান কালের সংযোজক দিয়ে করতে হবে। আচ্ছা, যুক্তিবাক্যটা হবে এমন যে রবীন্দ্রনাথ হন এমন ব্যক্তি যিনি কবি ছিলেন। অতীতকালটা আমার বিধেয়ের সঙ্গে চলে গেল, সংযোজক হিসেবে আমি হন নিয়ে আসলাম। অর্থাৎ এখানে যেহেতু উনি একজন সম্মানিত ব্যক্তি, হয়ের জায়গায় আমি হন ব্যবহার করতেই পারি। অর্থাৎ হয় হই, হয় হন, কিংবা নয় নই, নও নন ইত্যাদি সংযোজক আমরা ব্যবহার করতে পারি, তবে এগুলো সবসময় বর্তমানকালের হবে। তার মানে এখান থেকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে কোনো যুক্তিবাক্য গঠন করতে গেলে তিনটা বিষয় লাগবে, তিনটা উপাদান লাগবে: উদ্দেশ্যপদ, সংযোজক, বিধেয়পদ, তিনটা। এবং সংযোজকটা স্বীকৃতিমূলকও হতে পারে, অস্বীকৃতিমূলকও হতে পারে, এবং সেটা সবসময় বর্তমান কালের হবে। যদি কোনো অতীতকালের বা ভবিষ্যৎকালের বাক্য থাকে, সেটাকে যুক্তিবাক্যে রূপান্তরের সময় সংযোজকটাকে বর্তমানকালের করতে হবে, এবং অতীত বা ভবিষ্যৎ কালের যে বিষয়টি থাকবে সেটা বিধেয় পদের সঙ্গে যোগ করে দিতে হবে। আশা করি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে এবং এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না। আমরা পরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য। আমি একটু আগেই আলোচনা করেছি যে অবধারণ আসলে আমরা কাকে বলি। আমি বলেছিলাম যে আমরা দেখলাম যে আমরা যখন দুটি ধারণাকে মানসিকভাবে বা আমাদের চিন্তায় যখন একত্রিত করি কিন্তু ভাষায় প্রকাশিত করি না, সেই অবস্থাটাকে আমরা বলি অবধারণ। অর্থাৎ এটা এক প্রকার মানসিক বাক্য, এটা প্রকাশিত না, অপ্রকাশিত, এটা আমাদের চিন্তায় থাকে। কিন্তু এটাকে যখন আমরা প্রকাশ করে ফেলি ভাষায়, সেটা লৈখিক আকারেও হতে পারে বা মৌখিক আকারেও হতে পারে, সেটাকে আমরা বলি যুক্তিবাক্য। সুতরাং সংজ্ঞার দিক থেকে কিন্তু আমরা যুক্তিবাক্য ও অবধারণের মধ্যে একটা পার্থক্য পাচ্ছি। আমরা যদি এখন পার্থক্যগুলো দেখি একটু, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। আমরা প্রথমে যদি দেখি সংজ্ঞার দিক থেকে, অবধারণ হচ্ছে মানসিকভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা। অর্থাৎ আমরা যখন দুটো ধারণাকে মানসিকভাবে আমরা একত্রিত করি, সেখানে আমরা হয় ধারণা দুটোকে স্বীকার করি বা একটা সম্পর্কে আরেকটাকে অস্বীকার করি। যদি আমি একটা উদাহরণ দিই, যে আমি মনে মনে চিন্তা করলাম যে মানুষ হয় বুদ্ধিমান, কিন্তু আমি এটা প্রকাশ করলাম না, তার মানে আমি বুদ্ধিমান গুণটাকে মানুষ সম্পর্কে স্বীকার করলাম। এটা স্বীকার করাও হতে পারে, অস্বীকার করাও হতে পারে, কিন্তু এটা আমার কিন্তু অপ্রকাশিত, এটা আমি মনে মনে চিন্তা করলাম। সুতরাং সেই বাক্যটাকে আমরা বলবো, সেই মানসিক বাক্যটাকে বলবো অবধারণ। আর যুক্তিবাক্যকে আমরা সংজ্ঞাটা একটু আগে দেখেছি যুক্তিবাক্যের, যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক যে সম্পর্ক, তাকে আমরা যুক্তিবাক্য বলি। আচ্ছা, গঠনের দিক থেকে বা আকারের দিক থেকে যদি আমরা খেয়াল করি, অবধারণ যেহেতু মানসিক বিষয়, এর কিন্তু সুনির্দিষ্ট কোনো আকার নেই। যেহেতু এটা অপ্রকাশিত, সুতরাং এটার কোনো আকার নেই, এটা কিন্তু দেখা যায় না।
কিন্তু যুক্তিবাক্যের কিন্তু একটা নির্দিষ্ট আকার আছে, এর একটা নির্দিষ্ট গঠন আছে, নিয়ম আছে, অর্থাৎ প্রথমে উদ্দেশ্য, মাঝখানে সংযোজক এবং শেষে বিধেয় থাকতে হবে। সত্যতার দিক থেকে অবধারণকে আমরা যেহেতু বলতেছি মানসিক বা অপ্রকাশিত বাক্য, তাই এটা সত্য বা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ যেটি অপ্রকাশিত সেটাকে আমরা সত্য মিথ্যা বলতে পারি না যদি না সেটা প্রকাশিত হয়। আর যুক্তিবাক্য যেহেতু প্রকাশিত, সুতরাং এই যুক্তিবাক্যগুলো সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। সুতরাং সত্য মিথ্যা যুক্তিবাক্যে আরোপ করা যায়, কিন্তু অবধারণে আরোপ করা যায় না। অবধারণের উপাদান আমরা দেখি দুইটি। আমরা মানসিকভাবে বা আমাদের চিন্তায় যখন কোনো অবধারণ গঠন করি, তখন কিন্তু আমরা দুটো ধারণাকে একত্রিত করি। সুতরাং অবধারণের উপাদান হচ্ছে ধারণা, এটা হলো বিমূর্ত বিষয়টাকে দেখা যায় না। আর যুক্তিবাক্যের উপাদান হলো কিন্তু পথ, অর্থাৎ দুটো পথকে আমরা একত্রিত করি। এই দুইটা কিন্তু মূর্ত, অর্থাৎ এই দুইটাকে দেখা যায়। সুতরাং যুক্তিবাক্যের উপাদান হচ্ছে পদ, আর অবধারণের উপাদান হচ্ছে ধারণা। আচ্ছা, আমরা জানি যে অবধারণ যেহেতু দেখা যায় না, এটা মনের বিষয়, এই জন্য এটা হচ্ছে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। আর অন্যদিকে যুক্তিবাক্য যেহেতু যুক্তিবিদ্যা আলোচনা করি আমরা, এটা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। আচ্ছা, আরেকটা হচ্ছে পরিধির দিক থেকে সকল অবধারণ যুক্তিবাক্য নয়, কিন্তু সকল যুক্তিবাক্যই অবধারণ। এটা একটু আমি ব্যাখ্যা করে দেই যে সকল অবধারণ যুক্তি নয়। অবধারণ বলতেছি আমরা মানসিক বাক্য, যে বাক্যগুলো আমাদের চিন্তায় বা মনে মনে থাকে। এই অবধারণগুলো যখন প্রকাশিত হয় তখনই যুক্তিবাক্য হয়, যদি প্রকাশিত না হয় তখন কিন্তু এগুলো যুক্তিবাক্য হবে না। তার মানে যেই অবধারণগুলো প্রকাশিত হচ্ছে সেগুলোই যুক্তিবাক্য, যেই অবধারণগুলো প্রকাশিত হচ্ছে না সেগুলো কিন্তু যুক্তিবাক্য নয়। এই জন্য বলা হচ্ছে সব অবধারণ কিন্তু যুক্তিবাক্য নয়, অর্থাৎ অপ্রকাশিতগুলো যুক্তিবাক্য নয়, কিন্তু সকল যুক্তিবাক্যই অবধারণ। অর্থাৎ আমরা যেই যুক্তিবাক্যই দেখি না কেন, এটা আগে অবধারণ ছিল। অর্থাৎ প্রথমেই কিন্তু আমরা মানসিকভাবে দুটো ধারণাকে একত্রিত করি, তারপর এটাকে ভাষায় প্রকাশিত করি। অর্থাৎ যুক্তিবাক্য হচ্ছে ভাষায় প্রকাশিত রূপ। কার প্রকাশিত রূপ? অবধারণের প্রকাশিত রূপ। অর্থাৎ অবধারণ যদি না থাকতো তাহলে কিন্তু যুক্তিবাক্য আসতো না, অবধারণটাকেই প্রকাশ করে আমরা যুক্তিবাক্য পাই। সুতরাং সকল যুক্তিবাক্যই কিন্তু অবধারণ। অর্থাৎ অবধারণ হচ্ছে যুক্তিবাক্যের প্রাথমিক রূপ, অপ্রকাশিত রূপ, এবং সেটার প্রকাশিত রূপ হচ্ছে যুক্তিবাক্য। এই জন্য আমরা বলি যে সকল যুক্তিবাক্য অবধারণ, কিন্তু সকল অবধারণ যুক্তিবাক্য নয়। এখানে যে পার্থক্যের বিষয়গুলো দেয়া আছে, এর বাইরেও আরও বেশ কিছু পার্থক্য আছে। তোমাদের পাঠ্য বইয়ে যদি তোমরা দেখো, সেই পার্থক্যগুলো তোমরা খুঁজে নিতে পারবে। আশা করি পার্থক্যগুলো নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। পরের যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, যুক্তিবাক্য এবং বাক্যের মধ্যে পার্থক্য। আমরা যুক্তিবাক্যের অনেকগুলো সংজ্ঞা দেখেছি আগে, এবং যুক্তিবাক্যের একটা সার্বিক সংজ্ঞা দেখেছি। এখন কথা হচ্ছে যে যুক্তিবাক্য হতে গেলে তো ওইটাও তো এক প্রকার বাক্য, যুক্তিবাক্য হলেও সেটাও কিন্তু এক প্রকার বাক্য। এখন কথা হচ্ছে যে কোন বাক্যগুলোকে আমরা যুক্তিবাক্য বলবো এবং কোন বাক্যগুলোকে আমরা সাধারণ বাক্য বলবো, আমাদের একটা সুনির্দিষ্ট পার্থক্য জানতে হবে। সেদিক থেকে আমরা বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি দেখি পার্থক্যগুলো, সংজ্ঞার দিক থেকে আমরা জানি সাধারণ বাক্য, অর্থাৎ ব্যাকরণে আমরা যে বাক্য চিনি সেই বাক্যগুলো আমরা কিভাবে চিনি, অর্থাৎ সেই বাক্যের সংজ্ঞা কি? আমরা যখন দেখি কোনো শব্দ বা শব্দ সমষ্টি একত্রিত হয়ে যখন আমরা কোনো মনের ভাব প্রকাশ করি, সেটাকে আমরা বলি বাক্য। এটা হলো বাক্যের সংজ্ঞা। কিন্তু যুক্তিবাক্যের সংজ্ঞা কি? যুক্তিবাক্যের সংজ্ঞা হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্পর্ক। সুতরাং বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে কিন্তু সংজ্ঞাগত একটা পার্থক্য রয়েছে, বিস্তর পার্থক্য রয়েছে। গঠনগত দিক থেকে আমরা কিন্তু সাধারণত বাক্যের দুইটা অংশ পাই, একটা উদ্দেশ্য, বিধেয়। কিন্তু যুক্তিবাক্যের অংশ কিন্তু তিনটা, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। অর্থাৎ এই তিনটা উপাদান থাকতেই হবে, কিন্তু বাক্যের ক্ষেত্রে যে কোনো দুইটা উপাদান থাকলেই হবে। 3 নম্বরে যে সংযোজকের উপস্থিতি। আচ্ছা, এখন আমরা দেখি যে বাক্যে কিন্তু সংযোজক উপস্থিত নাও থাকতে পারে, সাধারণ যে বাক্য। অর্থাৎ সংযোজক বলতে আমরা কি বুঝতেছি? যে হয়, নয়, হয়, হও, হন ইত্যাদি শব্দগুলো। সাধারণ বাক্যে কিন্তু এটা নাও থাকতে পারে, কিন্তু তারপরেও কিন্তু এটাকে আমরা বাক্য বলি। যেমন রহিম ভালো, এটা দিয়ে কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য আমরা পাচ্ছি যে রহিম ভালো, রহিম সম্পর্কে ভালো গুণকে স্বীকার করা হয়েছে।
কিন্তু মূলত এটা কিন্তু রহিম হয় ভালো। আমরা কিন্তু স্বীকার করে নিচ্ছি যে রহিম হয় ভালো, কিন্তু হয়টা কিন্তু এখানে দেয়া নেই, এটা উজ্জ্ব আছে, এটা লোপ আছে, এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু এটা অপ্রকাশিত অবস্থায় আছে, প্রচ্ছন্ন অবস্থায়, এটাকে আমরা বলি প্রচ্ছন্ন অবস্থায়। কিন্তু যুক্তিবাক্যের ক্ষেত্রে সংযোজকটাকে উপস্থিত থাকতে হবে, এটা উপস্থিত থাকা আবশ্যক। বাক্যের মতো এটা যদি উজ্জ্ব থাকে তাহলে হবে না, অর্থাৎ রহিম ভালো হলে কিন্তু এটা যুক্তিবাক্য হবে না। যুক্তিবাক্য হতে হলে এটাকে হতে হবে রহিম হয় ভালো, অর্থাৎ হয়টাকে এখানে স্পষ্টভাবে উপস্থিত থাকতে হবে, এটাকে প্রকাশ্য হতে হবে, এটা যেন লোপ না থাকে বা এটা যেন উজ্জ্ব না থাকে। সুতরাং সংযোজকের উপস্থিতিটা যুক্তিবাক্যের ক্ষেত্রে আবশ্যক, কিন্তু বাক্যের ক্ষেত্রে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে। প্রকাশের দিক থেকে আমরা যদি সাধারণ বাক্যের দিকে তাকাই, আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে সাধারণ বাক্য 5 প্রকার। এই বাক্যগুলো দিয়ে কিন্তু অনেক কিছু চিন্তা করা হয়, এই বাক্যগুলো দিয়ে অনেক কিছু প্রকাশ করা হয়। সাধারণ বাক্য দিয়ে আমরা আমাদের বিবৃতি দেই, আমরা বর্ণনা দেই, আমরা আমাদের চিন্তা প্রকাশ করি, আবেগ প্রকাশ করি, ইচ্ছা প্রকাশ করি, অনুরোধ করি, অনুভূতি প্রকাশ করি, বিস্ময় প্রকাশ করি, ইত্যাদি অনেক কিছু প্রকাশ করা যায়। সাধারণ বাক্য দিয়ে অনেক কিছুই প্রকাশ করা যায়। এখানে দেখিয়েছি চিন্তা, আবেগ, ইচ্ছা, অনুভূতি সব কিছু প্রকাশ করা যায়, কিন্তু যুক্তিবাক্যে শুধুমাত্র আমাদের চিন্তা প্রকাশিত হয়, যেই চিন্তাগুলো হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে। এই অর্থাৎ যুক্তিবাক্যের কাজ হচ্ছে আমাদের চিন্তাকে প্রকাশিত করা। আবেগ, ইচ্ছা, অনুভূতি বা বিস্ময় প্রকাশ কিন্তু যুক্তিবাক্য দিয়ে হয় না। অর্থাৎ আমরা একটু আগেই যে দেখেছিলাম যে সব ধরনের বাক্যগুলো কিন্তু যুক্তিবাক্য হয় না, শুধুমাত্র বিবৃতিসূচক বাক্যগুলোই যুক্তিবাক্য হয়, যেই বাক্যগুলো সত্য বা মিথ্যা হতে পারে এবং শুধুমাত্র চিন্তা প্রকাশিত হয় আমাদের। সুতরাং বাক্য দিয়ে সব কিছুই প্রকাশ করা যায়, আমাদের আবেগ, অনুভূতি, ইচ্ছা, বিস্ময়, কিন্তু যুক্তিবাক্য দিয়ে শুধুমাত্র আমাদের চিন্তা প্রকাশিত হয়। এটাও একটা বাক্য এবং যুক্তিবাক্যের মধ্যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পার্থক্য। আমরা যদি দেখি যে বাক্য কিন্তু আমরা ওই 5 প্রকারই পেয়েছি। আবার গঠনের দিক থেকে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এটার প্রকারভেদ এইরকম, কিন্তু যুক্তিবিদ্যায় কিন্তু যুক্তিবাক্যের অনেকগুলো প্রকারভেদ আছে। নিরপেক্ষ যুক্তিবাক্য আছে, সাপেক্ষ যুক্তিবাক্য আছে, সরল যুক্তিবাক্য আছে, জটিল যুক্তিবাক্য, যৌগিক যুক্তিবাক্য আছে, সদর্থক যুক্তিবাক্য আছে, নর্থক যুক্তিবাক্য আছে, সাধারণ, বিশেষ, অনেক ধরনের যুক্তিবাক্য আছে। অর্থাৎ প্রকারভেদের দিক থেকে বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। আচ্ছা, এখন আমরা যাই যে কালের দিক থেকে, অর্থাৎ সময় বা কালের দিক থেকে বাক্য এবং যুক্তিবাক্য কি একই রকম নাকি আলাদা? বাক্য কিন্তু অতীতকালেরও হতে পারে, বর্তমান কালেরও হতে পারে, ভবিষ্যৎকালেরও হতে পারে, অর্থাৎ বাক্য যে কোনো কালের হতে পারে। কিন্তু আমরা একটু আগেই আলোচনা করলাম, যখন আমরা সংযোজক আলোচনা করেছি, যে সংযোজক সবসময় কি কালের হবে? বর্তমান কালের হবে। অর্থাৎ যুক্তিবাক্য সর্বদা বর্তমান কালের হয়, কারণ যুক্তিবাক্যটা কোন কালের হচ্ছে ওটা কিন্তু আমাদের সংযোজকের উপরেই নির্ভর করতেছে। অর্থাৎ যদি আমরা বলি যে মানুষ হয় মরণশীল, হয়টা কিন্তু আমরা, অর্থাৎ মানুষ এখনো মরণশীল, অর্থাৎ এটা বর্তমান কালকে আমরা বোঝাচ্ছি। সুতরাং যুক্তিবাক্য সর্বদা বর্তমান কালের হবে, কিন্তু সাধারণ বাক্য যে কোনো কালের হতে পারে, অতীতকালেরও হতে পারে, বর্তমান কালেরও হতে পারে, ভবিষ্যৎকালেরও হতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্য এবং যুক্তিবাক্যের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য রয়েছে। এবং আমি আরেকটা বিষয় এখানে বলে রাখি, সকল যুক্তিবাক্যই কিন্তু আমাদের বাক্য, কেননা আমরা যুক্তিবাক্য কিন্তু বাক্য থেকেই পাই, কিন্তু সকল বাক্যকে আমরা যুক্তিবাক্য বলতে পারি না। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে সকল বাক্য নয়, কিন্তু সকল বাক্য কিন্তু যুক্তিবাক্য নয়, কিন্তু সকল যুক্তিবাক্যই বাক্য। সেদিক থেকে যদি আমরা বলতে পারি যে বাক্যের যে পরিধিটা সেটা অনেক বড়, কিন্তু যুক্তিবাক্যের পরিধিটা অনেক ছোট, কারণ বাক্যের ভিতরে অনেক প্রকার বাক্য আছে, কিন্তু যখন আমরা যুক্তিবাক্যকে আলাদা করি তার পরিধিটা ছোট হয়ে যায়। এক প্রকার বাক্যকেই আমরা শুধু যুক্তিবাক্য বলতে পারি। এই জন্য আমরা বলি যে বাক্যের পরিধিটা অনেক বড়, সেই তুলনায় যুক্তিবাক্যের পরিধি অনেক ছোট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বাক্য, যুক্তিবাক্য এবং অবধারণের মধ্যে যে পার্থক্য এবং যুক্তিবাক্যের গঠন, সংযোজকের কাল কী ধরনের হবে ইত্যাদি নিয়ে যে আলোচনাগুলো আমাদের হলো আজকে, আশা করি এখান থেকে তোমরা বেশ উপকৃত হবা। তারপরেও যদি তোমাদের কখনো মনে হয় যে কোনো বিষয়ে অসঙ্গতি রয়েছে বা কোনো বিষয়ে তোমরা বুঝতে পারোনি, তোমরা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবা,
আমি ইনশাল্লাহ চেষ্টা করব বাকিটুকু বুঝিয়ে দেওয়ার। তোমরা ভালো থেকো, ঘরে থেকো, এই করোনাকালীন সময়ে সুস্থ থেকো। খোদা হাফেজ।